হ্যালো, আজকে আমরা পড়ব ক্লাস 11-এর প্ল্যান্ট ফিজিওলজির প্রথম চ্যাপ্টারের পত্ররন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়ার প্রক্রিয়া। এই টপিকটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, এই টপিকটা আমাদের বাদ দেয়নি। এই টপিকটা আমাদের ইম্পর্টেন্ট টপিক, এটা আমাদের 11-এ ফাইনাল পরীক্ষায় এসেও থাকে। তো আজ আমরা পড়ব পত্ররন্ধ্রের উন্মোচন ও বন্ধ হওয়ার প্রক্রিয়া। পত্ররন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়ার প্রক্রিয়া। আজ আমরা পত্ররন্ধ্র উন্মোচন এবং বন্ধ হওয়ার প্রক্রিয়া পড়ছি। এই প্রক্রিয়াটা একটু জটিল, কিন্তু প্রক্রিয়াটা আমাদের একটু ভালোভাবে দেখলে আমাদের বেশ মনে থাকবে। এই পত্ররন্ধ্র উন্মোচন এবং বন্ধ হওয়া সাধারণত আমরা প্রথমে দেখে নিই যে পত্ররন্ধ্র উন্মোচন এবং বন্ধ হওয়া প্রক্রিয়ার ফলে গাছের কী সুবিধা হয়। তো আমরা প্রথমেই দেখতে পাবো পত্ররন্ধ্রের উন্মোচন দ্বারা গাছ 1 নম্বর পরিবেশের সঙ্গে গ্যাসের আদান প্রদান, পরিবেশের সাথে গাছ গ্যাসের আদান প্রদান করে। কথার অর্থ, সালোক সংশ্লেষের সময় গাছের পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে গাছ, এবং যখন শোষণ সম্পন্ন করে তখন অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তো আমাদের পত্ররন্ধ্রের মাধ্যমে গাছ পরিবেশের সাথে গ্যাসের আদান প্রদান ঘটায়, এবং 2, এই পত্ররন্ধ্র উন্মোচনের দ্বারা গাছ বাষ্পমোচন সম্পন্ন করে। বাষ্পমোচন সম্পন্ন করে থাকে। তো আসলে আমরা এখন দেখব যে পত্ররন্ধ্র উন্মোচিত হয় কীভাবে এবং বন্ধ হয় কীভাবে। তো পত্ররন্ধ্র উন্মোচন এই প্রক্রিয়াটির জন্য আমাদের দুটো মতবাদ আছে। পত্ররন্ধ্র উন্মোচন বন্ধ হওয়া প্রক্রিয়াটি 2 রকম মতবাদ আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, আমরা দুটোই দেখব। প্রথম যে মতবাদটি হচ্ছে, সে মতবাদটা হচ্ছে স্টার্চ ও শর্করা মতবাদ। স্টার্চ ও শর্করা মতবাদ, এই মতবাদটি বিজ্ঞানী শেয়ার 1923 সালে বর্ণনা করেন। স্টার্চ এবং শর্করার মাধ্যমে পত্ররন্ধ্র কীভাবে উন্মুক্ত হয় এবং কীভাবে বন্ধ হয়, সেই প্রক্রিয়াটি বিজ্ঞানী শেয়ার 1923 সালে বর্ণনা করে। আমরা এবার পত্ররন্ধ্র উপর 2টো রক্ষী কোষ থাকে, সেই রক্ষী কোষগুলো সংকুচিত হয়ে গেলে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, এবং রক্ষী কোষগুলো প্রসারিত হয়ে গেলে পত্ররন্ধ্র উন্মোচন হয়, এবং রক্ষী কোষগুলো সংকুচিত হয়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়। তো এখন আমরা সেই রক্ষী কোষের ছবিটা আঁকবো, তারপর আমরা আস্তে আস্তে সেটা বর্ণনা করব। ধরো আমরা রক্ষী কোষের ছবি আঁকছি। রক্ষী কোষগুলো পত্ররন্ধ্রের উপরে অবস্থান করে এবং পত্ররন্ধ্রকে ঢেকে রাখে। আমরা পত্ররন্ধ্রের উপরে এরকমভাবে 2টো রক্ষী কোষ দেখতে পাবো। বৃক্কাকৃতির, কিডনি শেপের মতো আমরা 2টো রক্ষী কোষ দেখতে পাবো পত্ররন্ধ্রের উপরে, এবং রক্ষী কোষের এই সাইডটা, প্রাচীরটা পুরু হবে। রক্ষী কোষের এই সাইডের প্রাচীরটা আমাদের পুরু হবে, তাই জন্য আমরা এই সাইডের প্রাচীরটাকে মোটা করে দেখিয়ে দেব।
এবং বিপরীত সাইডের প্রাচীরগুলো আমাদের পাতলা হবে। এর কারণ আছে। রক্ষী কোষের এক সাইডের প্রাচীরগুলো আমাদের পুরু হবে, অপর সাইডের প্রাচীরগুলো আমাদের পাতলা হবে। সাধারণত পত্ররন্ধ্র যেই দিকে, সেই দিকেরই প্রাচীরটা আমাদের কী হয়, মোটা হয়। পত্ররন্ধ্র মিডিলে থাকবে এবং প্রাচীরগুলো আমাদের মোটা হবে। এই সাইডটা আমাদের তার জন্য মোটা। এবং এই কোষের মধ্যে আমরা সাধারণত নিউক্লিয়াস দেখতে পাবো। যেহেতু এটা একটা রক্ষী কোষ, এর মধ্যে আমাদের নিউক্লিয়াসের অবস্থান দেখতে পাবো। রক্ষী কোষ আমাদের নিউক্লিয়াসের অবস্থান দেখতে পাবো। এবং তাছাড়াও এই কোষের মধ্যে আমাদের ক্লোরোপ্লাস্ট দেখতে পাবো। ক্লোরোপ্লাস্টগুলো সাধারণত এপিথেলিয়াম স্তরে কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। রক্ষী কোষটা এপিথেলিয়াম স্তরের কোষ, তাই জন্য রক্ষী কোষেও না থাকার কথা, কিন্তু ব্যতিক্রম হিসাবে শুধুমাত্র রক্ষী কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট দেখা যায়। এবং রক্ষী কোষের পাশে যতগুলো আমাদের এপিথেলিয়াম স্তরের কোষ থাকবে তাদের মধ্যে আমাদের ক্লোরোপ্লাস্ট দেখতে পাবো না। তো রক্ষী কোষের চারদিকে আমাদের যে সমস্ত কোষগুলো থাকবে, সেই সমস্ত কোষগুলোকে আমরা সহকারী কোষ বলবো। সেই সহকারী কোষের ছবিগুলো আমরা ঠিক এইভাবে আঁকবো। এগুলো আমাদের সহকারী কোষ, যেটা রক্ষী কোষের চারদিকে আমাদের এইভাবে থাকবে। রক্ষী কোষের চারদিকে আমাদের এইভাবে এপিথেলিয়াম স্তরের অনেকগুলো সহকারী কোষ অবস্থান করবে। এগুলো হচ্ছে আমাদের সহকারী কোষ। চারদিকে আমাদের সহকারী কোষটা আঁকাটা খুব দরকার, তাই জন্য আমরা এঁকে নিচ্ছি। এই কোষগুলোর মধ্যে আমরা একটা করে নিউক্লিয়াস দেখিয়ে দিই। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে এই রক্ষী কোষের মধ্যে আমাদের সেলুলোজ নির্মিত অণুতন্তু থাকে। সেই অণুতন্তুগুলো আমাদের এই মোটা প্রাচীর থেকে পাতলা প্রাচীর পর্যন্ত এইভাবে বিস্তৃত থাকবে। এই সেলুলোজ নির্মিত অণুতন্তুগুলি আমাদের এই রক্ষী কোষ সংকোচন ও প্রসারণে সাহায্য করবে। রক্ষী কোষের সংকোচন ও প্রসারণে সাহায্য করবে। এই ছবির মধ্যে আমরা নামগুলো দেখিনি। এই আমাদের যে নাম, এই নামটাকে আমরা, এই দুটো কোষের নামটাকে আমরা বলছি রক্ষী কোষ। রক্ষী কোষ। এই রক্ষী কোষের নিচে আমাদের পত্ররন্ধ্র আছে। এই রক্ষী কোষ দুটো সংকুচিত হয়ে গেলে পত্ররন্ধ্রটা আমাদের দেখা দেবে, তখন আমরা বলবো পত্ররন্ধ্র উন্মুক্ত হয়ে গেছে। এবং এই রক্ষী কোষের মধ্যে আমাদের এই যে গোল করে অংশগুলো আছে, সেই অংশটাকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, এইগুলো ক্লোরোপ্লাস্ট, এটাও ক্লোরোপ্লাস্ট। এবং আমাদের এই যে কোষগুলো আছে, সেই কোষগুলোকে বলবো আমরা সহকারী কোষ। এরপর আমরা দেখব যে রক্ষী কোষটা কীভাবে সংকুচিত হচ্ছে এবং কীভাবে আমাদের পত্ররন্ধ্রটা উন্মুক্ত হচ্ছে। তো সাধারণত আমরা মাথায় রাখবো যে এই রক্ষী কোষের মধ্যে রাত্রিবেলা শোষণ সম্পন্ন হয়। রক্ষী কোষের মধ্যে রাত্রেবেলা শোষণ সম্পন্ন হয়। শোষণ সম্পন্নের ফলে আমাদের উৎপাদন হয় কার্বন ডাইঅক্সাইড, এবং সেই কার্বন ডাইঅক্সাইড কোষের মধ্যে উপস্থিত জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপাদন করে কার্বনিক অ্যাসিড।
রাত্রিবেলা আমাদের কোষের মধ্যে কার্বনিক অ্যাসিড উৎপাদন হয়, কারণ শোষণ ঘটে, শোষণ করলে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়, সে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া কার্বনিক অ্যাসিড উৎপাদন করে। রাত্রিবেলা রক্ষী কোষের মধ্যে কার্বনিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে পিএইচ তখন দেখা দেয় 5। পিএইচ 5 তার কথার অর্থ হলো কার্বনিক অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে গেছে রাত্রিবেলায়। দিনের বেলায় এরপর আমরা দেখতে পাবো এই কার্বনিক অ্যাসিড দিনের আলোতে কার্বন ডাই অক্সাইড এবং জলে কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এই কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। সালোক সংশ্লেষ, এই কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পর কার্বন ডাই অক্সাইডটা ব্যবহৃত হয়ে যায়। তার ফলে কি আমাদের এই কার্বনিক অ্যাসিডের মাত্রা দিনের বেলায় কমে যায়। তার ফলে আমাদের পিএইচ স্কেলে মাপ যদি আমরা দেখি, দিনের বেলা পিএইচ স্কেলের মাপ তখন হয় 7। কথার অর্থ হলো যে প্রশমিত বা প্রশমন অবস্থায় থাকে। রক্ষী কোষের সাইটোপ্লাজমে যখন পিএইচ 7 প্রশমিত অবস্থায়, তখন রক্ষী কোষে উপস্থিত উৎসেচক ফসফোরাইলেজ উৎসেচক এই প্রশমিত অবস্থায় অ্যাক্টিভ হয়ে যায়। ফসফোরাইলেজ উৎসেচক প্রশমিত অবস্থায় যখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তার ফলে এই রক্ষী কোষের সাইটোপ্লাজমে আগে থেকে উপস্থিত থাকে স্টার্চ। সেই স্টার্চটা আমাদের এই ফসফোরাইলেজ উৎসেচকের সাহায্যে গ্লুকোজে রূপান্তরিত হয়ে যায়, গ্লুকোজে রূপান্তরিত হয়। এবার আমরা এখানে দেখব, এখানে যে স্টার্চ ছিল রক্ষী কোষের মধ্যে, সেই স্টার্চটা আমাদের অদ্রবণীয় অবস্থায় ছিল, কিন্তু স্টার্চ ভেঙে যখন গ্লুকোজে পরিণত হচ্ছে, গ্লুকোজটা কিন্তু আমাদের এই সাইটোপ্লাজমে দ্রবণীয় হয়ে যায়। তার ফলে আমাদের এই রক্ষী কোষের মধ্যে যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে গ্লুকোজ আসার জন্য গ্লুকোজটা প্রোটোপ্লাজমে দ্রবীভূত হয়ে যাচ্ছে এবং প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পেয়ে যাচ্ছে। প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। বলছি প্রোটোপ্লাজমের ঘনত্ব, এই রক্ষী কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে কোথা থেকে? পাশের যে কোষগুলো সহকারী কোষ, সেই কোষগুলোর ঘনত্ব থেকে এই আমাদের রক্ষী কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব কী হচ্ছে? বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তার ফলে এখানে আমাদের একটা অভিস্রবণ দেখা দিবে, কারণ রক্ষী কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে এবং সহকারী কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব কম আছে। এখানে ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব কম, এখানে আমাদের অভিস্রবণ দেখা দেবে। অভিস্রবণটা কী হবে? যে কম ঘনত্ব থেকে দ্রাবক অণু বা জল বেশি ঘনত্বের মধ্যে যায়, রক্ষী কোষ বেশি ঘনত্ব এবং সহকারী কোষের ঘনত্ব কম। তার জন্য রক্ষী কোষ থেকে জল কি হয় আমাদের এই সহকারী কোষ থেকে জল রক্ষী কোষের মধ্যে প্রবেশ করে যায়। যখন রক্ষী কোষের মধ্যে পাশের কোষ থেকে জল এসে প্রবেশ করছে, এই ঘটনাটাকে বলে আমাদের অন্ত অভিস্রবণ। এই ঘটনাটাকে বলে থাকে আমাদের অন্ত অভিস্রবণ। তো রক্ষী কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার জন্য আমরা এখানে অন্ত অভিস্রবণীয় চাপ দেখতে পাবো, সেই চাপটা বৃদ্ধি হবে, অন্তঃবিস্রবণীয় চাপ। এবং অন্তঃবিস্রবণীয় চাপের ফলে আমরা দেখব যে সহকারী কোষ থেকে জল, সহকারী কোষ থেকে আমাদের দ্রাবক অণু, যেটাকে আমরা সাধারণত বলি জল, জলটা আমাদের রক্ষী কোষে প্রবেশ করছে এবং রক্ষী কোষে জল প্রবেশ করার জন্য
রক্ষী কোষে রসস্ফীতি চাপ সৃষ্টি হয়। রসস্ফীতি চাপ সৃষ্টি হয়। কথার অর্থ হলো সহকারী কোষ থেকে রক্ষী কোষের মধ্যে যখন জল প্রবেশ করছে রক্ষী কোষটা ফুলে যাচ্ছে, তার জন্য ওটাকে বলছে আমাদের রসস্ফীতির চাপ সৃষ্টি হয়। এবং রসস্ফীতির চাপ সৃষ্টি হওয়ার জন্য রক্ষী কোষের এই যে পাতলা প্রাচীর, সেই পাতলা প্রাচীরটা আমাদের এইদিকে প্রসারিত হয়, এইদিকে আমাদের কি হয়, প্রসারিত হয় বা ফুলে উঠতে শুরু করে। এইদিকে আমাদের এই রক্ষী কোষের পাতলা প্রাচীরটা প্রসারিত হয়, তার ফলে এই প্রাচীরটা এইভাবে প্রসারিত হবে। এবং এই পাতলা প্রাচীরের সঙ্গে অনুনালিকা তন্তুর দ্বারা এই যে আমাদের সরু সরু সুতোর মতন অংশ আছে সেটাকে আমাদের সেলুলোজ অনুনালিকা তন্তু বলে। সেলুলোজ অনুতন্তু, সেই সেলুলোজ অনুতন্তু আমাদের এই মোটা যে আমাদের প্রাচীর আছে সেই প্রাচীরটাকেও আমাদের মিডিল থেকে এদিকে টেনে নেয়। কারণ এই পাতলা প্রাচীর যখন বৃদ্ধি পেয়ে এদিকে সরে আসছে, এই পাতলা প্রাচীরের সঙ্গে অনুনালিকা তন্তু যুক্ত আছে, তার জন্য মোটা প্রাচীরটাকেও ওরা এদিকে টেনে নেয়। তার ফলে কী হয়, আমাদের এই মোটা প্রাচীরটা ঠিক এইভাবে বেঁকে যায়, ঠিক এইভাবে বেঁকে যায়। তো আমাদের এখানে ঠিক আমরা তাই লিখব যে রসস্ফীতি চাপ, সেই রসস্ফীতি চাপের জন্য আমাদের রক্ষী কোষের পাতলা প্রাচীর প্রসারিত হয় এবং পাতলা প্রাচীর প্রসারণের ফলে পাতলা প্রাচীরের সঙ্গে অনুনালিকা তন্তু দিয়ে আমাদের স্থূল প্রাচীরটা সংলগ্ন, তাই পাতলা প্রাচীর এইদিকে প্রসারিত হলে এই আমাদের মোটা প্রাচীরটা এই ভিতরের দিকে এভাবে ঢুকে যায়। তার ফলে আমাদের যেটা দেখতে হবে সেটা হবে পত্ররন্ধ্র উন্মোচন। পত্ররন্ধ্র উন্মোচন ঘটে, পত্ররন্ধ্র উন্মোচন ঘটে। এইভাবে আমাদের দিনের বেলায় পাতা পত্ররন্ধ্র আমাদের উন্মোচিত হয়, ঠিক এইভাবে। আর এই দিকের মোটা প্রাচীরটা ঠিক এইভাবে এরকম করে সরে আসে। তো দুই দিকের প্রাচীর সরে আসলে মিডিলে জায়গাটা আমাদের গ্যাপ তৈরি হবে, যেটা দিয়ে আমাদের পত্ররন্ধ্র দেখতে পাবো, ঠিক আছে। এই মিডিলের জায়গাটাকে আমরা বলবো পত্ররন্ধ্র। মিডিলের জায়গা যেটা আমাদের গ্যাপ তৈরি হবে, এই প্রাচীরটা এইদিকে সরে আসবে, এই প্রাচীরটার দিকে মিডিল থেকে আমরা পত্ররন্ধ্র দেখতে পাবো। তো দিনের বেলায় আমাদের দিবাবেলায় আমাদের এইভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। এখানে কী হয়, কিছুই না, আমরা দেখব যে শোষণ সম্পূর্ণ হয় রাত্রেবেলায়। তো রাত্রেবেলায় কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয় এবং জলের সঙ্গে বেড়ে কার্বনিক অ্যাসিড pH 5 কমে যায়। এরপর দিনের বেলার আলোতে আমাদের এই কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপাদন করে। কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষের ফলে ইউজ হয়ে যায়, তার ফলে কী হয়, অ্যাসিডের মাত্রা কমে যায় এবং pH 7-এ আসে। যখনই অ্যাসিডের মাত্রা কমে যাচ্ছে তখন কোষের মধ্যে অবস্থিত আমাদের ফসফোরাইলেজ উৎসেচক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং অ্যাক্টিভ হয়ে গেলে এই উৎসেচক আমাদের কোষে উপস্থিত অদ্রবণীয় স্টার্চ ভেঙে গিয়ে গ্লুকোজে পরিণত হয়ে যায় এবং তার ফলে এই গ্লুকোজ সাইটোপ্লাজমে দ্রবীভূত হয় এবং সাইটোপ্লাজম কোষের অংশ। তো কোষের মধ্যে সাইটোপ্লাজম নিউক্লিয়াসকে একত্রে প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পায়। প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পায় পাশের কোষের তুলনায়, ঠিক আছে। পাশের কোষের ঘনত্ব আমাদের কম কিংবা আমাদের রক্ষী কোষের ঘনত্ব যখন বেশি হয়ে যাচ্ছে তখন পাশের কোষ থেকে জল আমাদের রক্ষী কোষে প্রবেশ করে। এই ঘটনাটাকে আমাদের অন্তঃবিস্রবণ বলে। অন্তঃবিস্রবণের ফলে আমাদের সহকারী কোষ থেকে জল রক্ষী কোষে প্রবেশ করে, রক্ষী কোষে রসস্ফীতি দেখা দেয়, রক্ষী কোষে এর প্রসারণ দেখা দেয়। তো রক্ষী কোষের পাতলা প্রাচীর আমাদের কীভাবে প্রসারিত হয় এবং রক্ষী কোষের পাতলা প্রাচীরের সঙ্গে রক্ষী কোষের মোটা প্রাচীর সেলুলোজ অনুনালিকা তন্তু দিয়ে যুক্ত থাকে, সেলুলোজ অনুনালিকা তন্তু দিয়ে যুক্ত থাকে। তাই জন্য যখন পাতলা প্রাচীরটা আমাদের প্রসারিত হবে এইদিকে আসবে, তখন আমাদের এই মোটা প্রাচীরটা ভিতরের দিকে ঢুকে যাবে। তার ফলে কী হবে, আমাদের পত্ররন্ধ্রটা উন্মুক্ত হবে।
এরপর আমরা দেখব পত্ররন্ধ্র উন্মুক্ত হয়ে গেলে এবং পত্ররন্ধ্রটা বন্ধ হচ্ছে কীভাবে, পত্ররন্ধ্র বন্ধ হওয়ার প্রক্রিয়াটা আমরা দেখব। তো সাধারণত আমরা দেখব যে রাত্রিবেলা পত্ররন্ধ্র উন্মোচন দিনের বেলা হলো, এবার আমরা দেখব রাত্রিকালে আমাদের সালোক সংশ্লেষ বন্ধ থাকে, সালোক সংশ্লেষ বন্ধ থাকে, তাই জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় না এবং সেই কার্বন ডাইঅক্সাইড বন্ধ থাকে রাত্রিবেলা। কার্বন ডাইঅক্সাইড বন্ধ মানে সালোক সংশ্লেষ বন্ধ থাকে, তো কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় না। সেই কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে আমাদের তৈরি করে কার্বনিক অ্যাসিড H2CO3। এই কার্বনিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের রক্ষী কোষের pH হয়ে যায় আমাদের 5। রক্ষী কোষের pH যখন 5 থাকে তখন ফসফোরাইলেজ উৎসেচক নিষ্ক্রিয় অবস্থায় চলে আসে। অ্যাসিডের মাত্রায় ফসফোরাইলেজ উৎসেচক নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং এই ফসফোরাইলেজ উৎসেচক নিষ্ক্রিয় হয়ে গেলে স্টার্চ ভেঙে আমাদের গ্লুকোজে পরিণত হতে পারে না, তো স্টার্চ অদ্রবণীয় অবস্থায় থেকে যায়, তো স্টার্চ আমাদের গ্লুকোজ পরিণত হলো না, স্টার্চ অদ্রবণীয় অবস্থায় এই রক্ষী কোষের মধ্যে থেকে গেল, তার ফলে রক্ষী কোষের আমাদের প্রোটোপ্লাজমের ঘনত্ব কমে যায়। রক্ষী কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব কমে যায়। বলছি রক্ষী কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব কেন কমে যায়? রক্ষী কোষ যে স্টার্চ হচ্ছে আমাদের অদ্রবণীয়, এই স্টার্চ ভেঙে গিয়ে যদি গ্লুকোজে পরিণত, গ্লুকোজ আমাদের প্রোটোপ্লাজমে দ্রবীভূত হতো, তখন প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পায়, কিন্তু আমাদের এই স্টার্চটা অদ্রবণীয় অবস্থায় থেকে যাচ্ছে, তার জন্য প্রোটোপ্লাজমের ঘনত্ব কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না, প্রোটোপ্লাজমের ঘনত্ব কমে যায়। এবং প্রোটোপ্লাজমের ঘনত্ব কমে গেলে এখানেও কথার অর্থ হলো রক্ষী কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব কমে যায় পাশের কোষের তুলনায়। তো রক্ষী কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব কম, পাশের কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব বেশি, তো আমরা অভিস্রবণে কী জানি যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়। তো এখানে এখন দেখা দিবে যে রক্ষী কোষ থেকে জল আমাদের সহকারী কোষের মধ্যে প্রবেশ করছে, রক্ষী কোষ থেকে জল সহকারী কোষের মধ্যে প্রবেশ করছে। রক্ষী কোষ থেকে জল যেহেতু বেরাচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলবো বহি অভিস্রবণ। ঠিক আছে, তো প্রোটোপ্লাজমের ঘনত্ব কমে গেলে আমাদের যেটা ঘটে সেটা হচ্ছে বহি অভিস্রবণ। বহি অভিস্রবণের ফলে আমাদের যেটা দেখা যায় যে রক্ষী কোষ থেকে জল H2O আমাদের সহকারী কোষের মধ্যে যায়, তার ফলে রক্ষী কোষের প্রসারিত অবস্থা থেকে স্লোথন অবস্থা বা সংকোচন অবস্থায় আসে। তো রক্ষী কোষ যখন প্রসারিত হয়ে গেছিলো, তখন আমাদের রক্ষী কোষের এই পাতলা প্রাচীরটা বৃদ্ধি পেয়েছিলো এইদিকে, এবং এই মোটা প্রাচীরটা ভিতর থেকে বৃদ্ধি পেয়েছিলো। এখন রক্ষী কোষ থেকে জল বেরিয়ে গেল, রক্ষী কোষটা সংকুচিত হয়ে গেল, তো রক্ষী কোষটা আগের অবস্থায় আসলে এই যে আমাদের প্রাচীর যেটা ভিতর দিকে ঢুকেছিল সেটা আবার কী হবে, আগের অবস্থায় আমরা ফিরে আসবে। তো আগের অবস্থায় যদি আমাদের দুটো রক্ষী কোষের যদি আগের অবস্থায় ফিরে আসে, তো দুটো রক্ষী কোষের মোটা প্রাচীরটা পাশ কোষে চলে আসবে এবং পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। তো রক্ষী কোষ আমাদের স্লোথন অবস্থায় বা সংকোচন অবস্থায় আসলে পত্ররন্ধ্র বন্ধ হয়, পত্ররন্ধ্র বন্ধ হয়। এভাবে আমাদের রাত্রিবেলায় পত্ররন্ধ্র বন্ধ হয় এবং দিনের বেলায় পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। আর পত্ররন্ধ্র বলতে আমাদের এই রক্ষী কোষ দুটোর
নিচে থাকে আমাদের পত্ররন্ধ্র। রক্ষীকোষ দুটো আমাদের প্রসারিত হলে আমাদের রক্ষীকোষের মোটা প্রাচীর দুটো পাশাপাশি সরে যায়, পত্ররন্ধ্র দেখা দেয়, এবং রক্ষীকোষ আমাদের সংকুচিত হয়ে গেলে বা আগের অবস্থায়, প্রসারণের আগের অবস্থায় আসলে তখন এই রক্ষীকোষ দুটো পাশাপাশি চলে আসে বলে আমাদের কি পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়। তো আমরা এখন পত্ররন্ধ্র উন্মোচন এবং বন্ধ হওয়ার প্রক্রিয়ার মধ্যে প্রথম যে প্রক্রিয়া, স্টার্চ ও শর্করার মতবাদ দিয়ে বর্ণনা করা প্রক্রিয়া, যেটা বিজ্ঞানী শেয়ার আমাদের ব্যক্ত করেছেন, সেটা আমরা এখন দেখলাম। এরপর আমরা দ্বিতীয় প্রক্রিয়া দেখব। হ্যালো, এখন আমরা পত্ররন্ধ্রের উন্মোচন এবং বন্ধ হওয়ার প্রক্রিয়াটি দ্বিতীয় বর্ণনা দেখব। পত্ররন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়ার দ্বিতীয় বর্ণনা যেটা, সেটা আমাদের বলা হয় পটাশিয়াম ম্যালেট তত্ত্বের মাধ্যমে পত্ররন্ধ্র উন্মোচন এবং বন্ধ হওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা আমরা এখন দেখব। তো এটাকে আমরা বলবো পটাশিয়াম ম্যালেট তত্ত্বের মতবাদ। পটাশিয়াম ম্যালেট তত্ত্বের মাধ্যমে পত্ররন্ধ্র কীভাবে উন্মোচিত হয় এবং কীভাবে বন্ধ হয় সেটা আমরা দেখব। এইটা আবিষ্কার করে বিজ্ঞানী লেভিট 1974 সালে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বর্ণনা। এই বর্ণনাটাই এখন সর্বজন গ্রাহ্য। বিভিন্ন বিজ্ঞানী এই বর্ণনাটাকে গ্রহণ করে নিয়েছেন। এই বর্ণনাটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা পটাশিয়াম ম্যালেট তত্ত্ব বলে থাকি। পটাশিয়াম ম্যালেট তত্ত্বের মাধ্যমে আমরা যখন বর্ণনাটা দেখব, তার জন্য আমাদের এখানে রক্ষীকোষের ছবিটা একবার এঁকে নিতে হবে। এখানে রক্ষীকোষের ছবিটা আমরা একটু বড় করে আঁকবো, যাতে আমাদের রক্ষীকোষের মধ্যে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। রক্ষীকোষ পত্ররন্ধ্রের উপরে অবস্থান করে। রক্ষীকোষ প্রসারিত হয়ে গেলে পত্ররন্ধ্র খুলে যায় এবং রক্ষীকোষ সংকুচিত হয়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এটা আমাদের রক্ষীকোষ। রক্ষীকোষ দুটো এক সমান নাও হতে পারে, কারণ এটা আমাদের হাতে আঁকা, তার জন্য একটু কম বেশি হয়ে যাবে। এটা আমাদের রক্ষীকোষ। রক্ষীকোষের এক সাইড আমাদের মোটা থাকে, যেটা পত্ররন্ধ্রের দিকে থাকে। রক্ষীকোষের যে প্রাচীরটা, সে প্রাচীরটা সাধারণত আমাদের মোটা হয়। এই প্রাচীরটা আমাদের স্তরটা বেশ মোটা হওয়ার কারণ আছে, আমরা সেটা বর্ণনা করব। এবং এই রক্ষীকোষের এই প্রাচীরটা পত্ররন্ধ্রের দিকে, তাই জন্য এই প্রাচীরটা আমাদের বেশ মোটা। এটা হচ্ছে আমাদের রক্ষীকোষের পত্ররন্ধ্রের সাইডের প্রাচীর। রক্ষীকোষের পত্ররন্ধ্রের সাইডে প্রাচীর, তার জন্য এই দুটো প্রাচীর আমাদের বেশ মোটা হয়। বাকি অন্য সাইডগুলো প্রাচীর পাতলাই থাকে। এটা হচ্ছে আমাদের রক্ষীকোষ। এবং আমরা দেখব রক্ষীকোষের চারদিকে আমাদের সহকারী কোষ থাকবে। রক্ষীকোষের চারদিকে সহকারী কোষ থাকবে। এই কোষের স্তরগুলি আমাদের
সবথেকে বাইরের এপিথেলিয়াম কোষের স্তর। রক্ষী কোষগুলো এপিথেলিয়াল স্তরের কোষের মধ্যেই পড়ে। রক্ষী কোষের চারদিকে আমরা যে কোষগুলো আঁকছি সেই কোষগুলোকে আমরা বলবো সহকারী কোষ। এগুলো হচ্ছে আমাদের সহকারী কোষ, যে কোষগুলো আমাদের রক্ষী কোষকে ঘিরে রেখেছে। এই কোষগুলোর মধ্যে আমাদের নিউক্লিয়াস একটা করে আমরা দেখিয়ে দেব। এই পটাশিয়াম ম্যালেট তত্ত্বটা আমাদের সবথেকে বেশি বিভিন্ন জায়গায় আলোচনা করা থাকে এবং এই আমাদের পটাশিয়াম ম্যালেট তত্ত্বটা পরীক্ষায় 5 নম্বরের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের এইটা রক্ষী কোষ, এইটা রক্ষী কোষ এবং চারদিকে যে কোষগুলো সেই কোষগুলোকে সাধারণত আমরা বলে থাকি সহকারী কোষ। আমরা এইদিকে লিখেও দিতে পারি, এই কোষগুলোকে আমরা বলছি সহকারী কোষ এবং এই কোষগুলোকে আমরা বলছি রক্ষী কোষ। এরপর আমরা দেখব রক্ষী কোষের মধ্যে আমাদের ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা আমাদের অন্য এপিথেলিয়াম কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না। এটা আমাদের ধরে নিলাম ক্লোরোপ্লাস্ট রক্ষী কোষের মধ্যে থাকে, অন্য কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না। এবার দিনের বেলায় এই রক্ষী কোষ থেকে আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপাদন হয়। দিনের বেলায় রক্ষী কোষে ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষ করে গ্লুকোজ উৎপাদন হচ্ছে এবং সেই গ্লুকোজ শোষণ প্রক্রিয়ার গ্লাইকোলাইসিস পদ্ধতিতে ভেঙে আমাদের ফসফেনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় বা ফসফেনল পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এরপর এই ফসফেনল পাইরুভিক অ্যাসিড আমাদের এই রক্ষী কোষে উপস্থিত কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হবে। এই পেপ 3 কার্বনযুক্ত যৌগ এবং কার্বন ডাই অক্সাইড, পেপের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে আমাদের 4 কার্বনযুক্ত যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন করবে। এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন হলো, এরপর এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটি আমাদের রূপান্তরিত হয়ে যাবে ম্যালিক অ্যাসিডে। রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে। এরপর এই ম্যালিক অ্যাসিডটি আমাদের আয়নিত অবস্থায় ভেঙে যাবে। ম্যালিক অ্যাসিড আয়নিত অবস্থায় ভেঙে গেলে আমরা কি পাবো? H প্লাস ম্যালেট মাইনাস। ম্যালিক অ্যাসিডটি ম্যালেট মাইনাস এবং H প্লাসে কী হচ্ছে? ভেঙে যাচ্ছে। এই যে আমাদের ম্যালিক অ্যাসিডটি ভেঙে গেল H প্লাস এবং ম্যালেট মাইনাসে, এরপর আমাদের এই কোষ পর্দায় আমাদের একটা পাম্প থাকে। এই পাম্পটাকে আমাদের বলা হয় হাইড্রোজেন পটাশিয়াম পাম্প।
এই পাম্পের মাধ্যমে কি হয়, এই পাম্পের মাধ্যমে এই যে ম্যালিক অ্যাসিড ভেঙে যে H+ আয়ন উৎপাদন করলো, সেই H+ আয়ন আমাদের রক্ষী কোষ থেকে চলে যায় আমাদের সহকারী কোষের মধ্যে। H+ আয়ন রক্ষী কোষ থেকে সহকারী কোষের মধ্যে যে H+ আয়ন প্রবেশ করে গেল, তো রক্ষী কোষের মধ্যে H+ আয়নের পরিমাণ কমে যাবে। সেই H+ আয়নের মাত্রা মেনটেন করার জন্য আমাদের সহকারী কোষ থেকে পটাশিয়াম প্লাস আমাদের রক্ষী কোষের মধ্যে প্রবেশ করে। তো রক্ষী কোষের মধ্যে চলে আসে আমাদের পটাশিয়াম প্লাস, এবং এই পটাশিয়াম প্লাস সহকারী কোষ থেকে রক্ষী কোষে আসে এই H+ আয়ন কমে যাওয়ার জন্য, পজিটিভ আয়ন বৃদ্ধি করার জন্য। এবং পটাশিয়াম আস্তে আস্তে যদি প্রচুর মাত্রায় চলে আসে, তখন আমাদের H+ আয়ন প্রচুর মাত্রায় বেড়ে যাবে। সেই H+ আয়ন প্রচুর মাত্রায় যেন বেড়ে না যায়, তার ভারসাম্য বজায় রাখতে আমাদের সহকারী কোষ থেকে চলে আসে আমাদের Cl-, এটা আসে আমাদের H+ আয়ন অতিরিক্ত মাত্রায় যদি চলে আসে, তার পজিটিভ আয়নটাকে মেনটেন করার জন্য। এরপর আমাদের এই রক্ষী কোষের মধ্যে কোষ গহ্বর থাকে। সেই কোষ গহ্বরের মধ্যে আমাদের এই ম্যালেট মাইনাস এবং পটাশিয়াম প্লাস এবং Cl এইগুলো প্রবেশ করবে কোষ গহ্বরের মধ্যে। এটা হচ্ছে কোষ গহ্বর। এখানে পটাশিয়াম আর ম্যালেট যুক্ত হয়ে পটাশিয়াম ম্যালেট লবণ গঠন করবে। পটাশিয়াম ম্যালেট লবণ গঠন করবে। পটাশিয়ামের সঙ্গে ম্যালেট যুক্ত হওয়ার পর যদি অতিরিক্ত পটাশিয়াম থাকে, সেই পটাশিয়াম আমাদের ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত করে পটাশিয়াম ক্লোরাইড আমাদের লবণ উৎপাদন করবে। তো পটাশিয়াম ম্যালেট লবণ উৎপাদন করছে এবং পটাশিয়াম ক্লোরাইড লবণ উৎপাদন করছে। তো রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম ম্যালেট আর পটাশিয়াম ক্লোরাইড লবণ উৎপাদন করার জন্য রক্ষী কোষের মধ্যে যে সাইটোপ্লাজম, যেটা রক্ষী কোষের আমাদের নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমকে বলে প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পেয়ে যায়। রক্ষী কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পেয়ে যায়। প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পেয়ে যায়। প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পেল কেন? কারণ এই রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম ম্যালেট লবণ এবং পটাশিয়াম ক্লোরাইড লবণের পরিমাণ বেড়ে গেল, বা পটাশিয়াম ম্যালেট বা পটাশিয়াম ক্লোরাইড লবণ উৎপাদন হলো। তাই জন্য এই আমাদের কোষের আমাদের সাইটোপ্লাজমের বা প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পেয়ে গেল। এবং প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পেয়ে গেল পাশের কোষের তুলনায়। তার মানে কি, পাশের কোষে আমাদের ঘনত্ব কম এবং রক্ষী কোষের ঘনত্ব বেশি। তো আমাদের এখানে একটা অভিস্রবণ দেখা দিবে কি, কম ঘনত্বের কোষ থেকে বেশি ঘনত্বের কোষের দিকে জল পরিবাহিত হবে। মানে সহকারী কোষের ঘনত্ব কম এবং রক্ষী কোষের ঘনত্ব বেশি। তাই জন্য সহকারী কোষ থেকে জল রক্ষী কোষের মধ্যে প্রবেশ করে যাবে। সহকারী কোষ থেকে জল রক্ষী কোষের মধ্যে প্রবেশ করবে। এই যে সহকারী কোষ থেকে জল রক্ষী কোষের মধ্যে প্রবেশ করছে, তাই জন্য এটাকে বলে আমাদের অন্তঃবিস্রবণ। তো রক্ষী কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পেলে আমাদের অন্তঃবিস্রবণ দেখা দেয়। অন্তঃবিস্রবণীয় চাপ বৃদ্ধি পায়। অন্তঃবিস্রবণীয় চাপ বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে, আমাদের সহকারী কোষ থেকে জল রক্ষী কোষের মধ্যে প্রবেশ করবে এবং রক্ষী কোষের মধ্যে রসস্ফীতি চাপ বৃদ্ধি পাবে। রসস্ফীতি চাপ বৃদ্ধি পাবে কথার অর্থ, আমাদের এই যে আমাদের রক্ষী কোষের প্রাচীর, পাতলা প্রাচীর, সেটা কি হবে, বাইরের দিকে প্রসারিত হবে, বাইরের দিকে বৃদ্ধি পাবে, বাইরের দিকে প্রসারিত হবে। এবং রক্ষী কোষের পাতলা প্রাচীর বাইরের দিকে প্রসারিত হতে চাইলে রক্ষী কোষের পাতলা প্রাচীর বাইরের দিকে প্রসারিত হতে চাইলে
রক্ষী কোষের পাতলা প্রাচীরের সঙ্গে আমরা আগে দেখি যে মোটা প্রাচীরের আমাদের সেলুলোজ অণুতন্তু নালিকা দিয়ে যুক্ত থাকে। তো পাতলা প্রাচীর বাইরের দিকে সরতে গেলে আমাদের সে পাতলা প্রাচীর অণু নালিকা তন্তু দিয়ে আমাদের মোটা প্রাচীরগুলোকে আমাদের এরকম করে ভিতর দিকে টেনে নেবে। ভিতর দিকে টানার জন্য আমাদের ঠিক এরকম করে এই মোটা প্রাচীরগুলো ভিতর দিকে প্রবেশ করবে। তো আমাদের এই মোটা প্রাচীর এরকম ভিতর দিকে চলে আসবে। তো রক্ষী কোষে আমাদের এখানে দিলাম রক্ষী কোষে রসস্ফীতি চাপ বৃদ্ধি হলে আমাদের রক্ষী কোষের পাতলা প্রাচীর প্রসারিত হয়। রক্ষী কোষের পাতলা প্রাচীর প্রসারিত হয় এবং রক্ষী কোষের পাতলা প্রাচীরের সাথে আমাদের স্থূল প্রাচীর সেলুলোজ অণুনালিকা তন্তু দ্বারা যুক্ত থাকার জন্য স্থূল প্রাচীরগুলো ভিতর দিকে সরে আসে এবং পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। ঠিক আছে, এভাবে আমাদের পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। এই পত্ররন্ধ্রটা আমাদের ঠিক এরকম করে সরে আসে আর পাতলা প্রাচীরটা চারদিকে এইভাবে সরে আসে। তো দিনের বেলায় আমাদের পত্ররন্ধ্র ঠিক এইভাবে উন্মুক্ত হয়। এই ঘটনাটা ঘটলো আমাদের দিনের বেলায়, দিবা। এবার আমরা দেখব যে পত্ররন্ধ্র বন্ধ হচ্ছে কীভাবে। রাত্রেবেলা পত্ররন্ধ্রটা আমাদের কীভাবে বন্ধ হয় আমরা সেটা দেখব। তো আমরা প্রথমে দেখব যে রাত্রিবেলায় সালোক সংশ্লেষ বন্ধ। সালোক সংশ্লেষ বন্ধ। সালোক সংশ্লেষ বন্ধ থাকার জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় না তাই জন্য, ফলে জলের সঙ্গে বিক্রিয়া করে আমাদের উৎপাদন করে H2CO3 কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডের মাত্রা বেশি পাওয়ার হয়ে গেলে আমাদের পিএইচ স্কেলে এর ভিতরে মান থাকে, আমাদের অ্যাসিডের মান থাকে pH 5। এবার পিএইচের মাত্রা বেড়ে গেলে তখন আমাদের এই যে পটাশিয়াম ম্যালেট যে লবণটা তৈরি হয়েছিল, ম্যালেট আর পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে কোষ গহ্বরের মধ্যে, সেই পটাশিয়াম ম্যালেট আমাদের এখন ভেঙে যাবে। পটাশিয়াম ম্যালেটটা আমাদের এখন কী হবে, ভেঙে যাবে। পটাশিয়াম ম্যালেট যে লবণটা আমরা উৎপাদন করেছিলাম সেই পটাশিয়াম ম্যালেট লবণটা কী হবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে আমাদের পটাশিয়ামটা আলাদা হবে K+, আর ম্যালেটটা আলাদা হবে ম্যালেট মাইনাস। এরপর আমাদের এই যে পটাশিয়াম, সেই পটাশিয়ামটা আমাদের এই যে পটাশিয়াম আয়ন পাম্প, সে পটাশিয়াম আয়ন পাম্পের মাধ্যমে আমাদের এই পটাশিয়ামটা আমাদের রক্ষী কোষ থেকে বাইরে বেরিয়ে যাবে। রক্ষী কোষ থেকে পটাশিয়াম আয়নটা বাইরে বেরিয়ে যাবে এবং এই সহকারী কোষের মধ্যে থেকে H+ আয়ন আমাদের কী হবে, রক্ষী কোষের মধ্যে প্রবেশ করবে। মানে যে ঘটনাটা আমাদের ঘটেছিল সেই ঘটনাটা আমাদের উল্টো ঘটবে। পটাশিয়াম আয়ন বেরাচ্ছে এবং H+ আয়ন ভিতরে ঢুকছে। তারপর এই H+ আয়ন এবং ম্যালেট এই দুটো যুক্ত হয়ে গিয়ে তৈরি করবে আমাদের ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড। তো আমরা দেখছি লবণ ছিল, লবণ থাকার জন্য আমাদের প্রোটোপ্লাজম ঘন হয়েছিল। তো সেই লবণটা পটাশিয়াম লবণটা ভেঙে গিয়ে আমাদের পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন ঢুকছে, সেই হাইড্রোজেন ম্যালেটের সঙ্গে যুক্ত হয়ে ম্যালিক অ্যাসিড উৎপাদন করছে। ম্যালিক অ্যাসিড পরবর্তীতে আমাদের স্টার্চ উৎপাদন করে। স্টার্চ উৎপাদন করে, সেই স্টার্চটা কিন্তু অদ্রবণীয়। স্টার্চটা যদি আমাদের দ্রবণীয় হতো তাহলে আমাদের এই কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি পেত, কিন্তু স্টার্চটা হচ্ছে আমাদের অদ্রবণীয়। লবণ ভেঙে গিয়ে অদ্রবণীয় স্টার্চ উৎপাদন করছে, তাই জন্য আমাদের রক্ষী কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম, সে প্রোটোপ্লাজমের ঘনত্ব কমে যাচ্ছে।
প্রোটোপ্লাজমের ঘনত্ব কমে যাচ্ছে। প্রোটোপ্লাজমের ঘনত্ব কমে গেল কারণ অদ্রবণী স্টার্চ উৎপাদন হওয়ার জন্য প্রোটোপ্লাজমের যে ঘনত্ব কমলো পাশের কোষের তুলনায়, তার মানে পাশের কোষে প্রোটোপ্লাজমের ঘনত্ব বেশি এবং রক্ষী কোষে প্রোটোপ্লাজমের ঘনত্ব কম। তো এখানে আমাদের আবার একটা অভিস্রবণ দেখা দেবে, সেই অভিস্রবণটা কি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। তার মানে কি রক্ষী কোষ থেকে আমাদের দ্রাবক বা জল বেরিয়ে আসবে সহকারী কোষের মধ্যে। রক্ষী কোষ থেকে যখন আমাদের দ্রাবক অণু বা জল বেরিয়ে আসবে এই ঘটনাটাকে বলে আমাদের বহি অভিস্রবণ। এটাকে বলে আমাদের বহি অভিস্রবণীয় চাপ। তো প্রোটোপ্লাজমের ঘনত্ব কমে গেলে বহি অভিস্রবণীয় চাপ দেখা দেয়। বহি অভিস্রবণীয় চাপের মধ্যে কি হয়, রক্ষী কোষ থেকে জল আমাদের সহকারী কোষের মধ্যে প্রবেশ করে, সহকারী কোষে প্রবেশ করবে এবং তার ফলে রক্ষী কোষ প্রসারিত অবস্থায় ছিল, তো রক্ষী কোষ প্রসারিত অবস্থা থেকে আগের অবস্থায় ফিরে যাবে, যেটাকে স্লোথন বলা হয় বা সংকোচন অবস্থায় যাবে। তার ফলে আমাদের রক্ষী কোষটা আমাদের এরকম করে প্রসারিত ছিল, তার ফলে আমাদের অনুনালিক তন্তু দিয়ে এই আমাদের মোটা প্রাচীরটা পাতলা প্রাচীরটাকে টেনেছিল। এখন এটা আমাদের প্রসারিত অবস্থা থেকে সংকুচিত অবস্থায় আসছে, মানে সংকুচিত অবস্থায় চলে আসছে পাতলা প্রাচীর। তার ফলে কি মোটা প্রাচীরটাকেও আগের অবস্থায় ঠেলে দিচ্ছে। মোটা প্রাচীরটাকে আগের অবস্থায় ঠেলে দিলে তখন আমাদের কী হয়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কথার অর্থ হলো আমাদের যে এই রক্ষী কোষের এই যে পাতলা প্রাচীর যদি প্রসারিত হয়ে যায়, তারপরে মিডিল থেকে এই মোটা প্রাচীর দুটো সরে যাবে এবং রক্ষী কোষের প্রসারিত হওয়া পাতলা প্রাচীর যদি আমাদের সংকুচিত হয়ে যায়, তাহলে আমাদের এই সরে আসা মোটা প্রাচীরগুলো কাছাকাছি চলে আসবে। তার ফলে কি আমাদের মিডিলের পত্ররন্ধ্র দেখতে হবে না, তখন সেটাকে আমরা বলবো যে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়া। তো রাত্রিবেলায় আমাদের পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং দিনের বেলায় পত্ররন্ধ্র আমাদের উন্মুক্ত হয়, এটাকে রাত্রিবেলা বলে। রাত্রিবেলা এই ঘটনাটা ঘটে। এখানে একটা জিনিস, যখন আমাদের পটাশিয়াম আর এই যে আমাদের পটাশিয়াম চ্যানেল, যেটাকে আমাদের বলে হাইড্রোজেন পটাশিয়াম পাম্প, হাইড্রোজেন ও পটাশিয়াম পাম্প, এই হাইড্রোজেন পটাশিয়াম পাম্প আমাদের এটিপি এনার্জি ইউজ করে আমাদের হাইড্রোজেন পটাশিয়াম যাতায়াত করে এবং পড়ে থাকে ADP প্লাস PI। এটাকে তার জন্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হয়। ঠিক আছে, তো আমাদের এখন আমরা পড়লাম পটাশিয়াম মেলেট তত্ত্বের মতবাদ। পটাশিয়াম মেলেট তত্ত্বের মতবাদটা বিজ্ঞানী লেভিট আবিষ্কার করেন এবং সেই মতবাদটা খুব ইজি, আমরা ঠিক এইভাবে এই মতবাদটা আমরা বর্ণনা করা দেওয়া আছে। বইয়ের মধ্যে কিছু স্টেপ জ্যাম করে দিয়েছে, তাই জন্য বইয়ের মধ্যে দেখলে আমাদের একটু জটিল মনে হবে, কিন্তু আমরা যদি এই ছক থেকে ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এটা খুব ইজি মনে হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, কীভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয় এবং কীভাবে পত্ররন্ধ্র বন্ধ হয়। আমরা এখান থেকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা কমেন্ট করব এবং আমি তোমাদের যতটা সম্ভব এই জিনিসটা খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব।